হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য স্কুল অফ সোহান রেজা। আমরা আমাদের এই স্কুলে যেটা শিখছি কত সহজে ইংরেজি আমরা শিখতে পারি, সেটা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি, আমরা পড়তে পারি, পড়ে সেটার অর্থ বুঝতে পারি এবং লিখতেও পারি। সো আমার সাথে থাকো এবং যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশনটা দুম করে পেয়ে যাও। তো দেখো, গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে। তো যারা এখনও ক্লাসটা করো নাই তারা একটু আমার চ্যানেলটিতে পিছনে যেয়েই তোমরা এই ক্লাসটা করে নিতে পারবা। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সেন্টেন্স টাইপস ইন ইংলিশ। আমরা জানি একটা সেন্টেন্সকে দুই ভাগে আমরা গতদিন ভাগ করছিলাম, অর্থাৎ অর্থ অনুসারে এবং গঠন অনুসারে। অর্থ অনুসারে আমরা বলেছিলাম বাক্য হচ্ছে চার ধরনের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি। আর অপটেটিভ যেটা আমরা এতদিন জেনে এসেছি সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজরা সেন্টেন্স হিসেবে বলছে না, তারা ক্যাটাগরি করছে ওই চারটাকেই। ঠিক তেমনি গঠন অনুসারেও কিন্তু চারটা প্রকার, একটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড। এই বিষয়টা আমরা আজকে এই চারটা পার্ট পুরো ব্যাপারটা জানবো, কারণ অর্থ অনুসারে যে বাক্যগুলোর কথা আমরা জানি প্রত্যেকটা বাক্যই কিন্তু ইদার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স অথবা কি হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। তো এইটা শুরু করার আগে আমরা এই শব্দটার উপরে আরও একবার জোর দিতে পারি এবং এটার একটা ডিটেইল ক্লাস এর পরের ক্লাসটাতে আমরা নিব, অর্থাৎ আমাদের সাথে থাকতে হবে। সাথে থাকলে কিন্তু তোমরা এই পুরো ব্যাপারটা একদম বুঝে যাবা। দেখো কি হচ্ছে, ক্লজটা আমরা আবার একটু বলছি, তার কারণ ক্লজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। সেটা কি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তার আগে আমরা আরেকবার জেনে নিই ক্লজটা কি। ক্লজটা হচ্ছে এনি সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, অর্থাৎ যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা টেন্স ভার্ব থাকবে। অবশ্যই টেন্স ভার্ব বলতে কি বোঝাচ্ছে, সেটা হয় ভার্বটা পাস্ট টেন্স, নয়তো প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স, এটাকে ইন্ডিকেট করতে হবে। যদি সেটা না করে তাহলে কিন্তু সেটা এই ভার্বটা হচ্ছে না। তাহলে কি হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যেটা নিজেই অর্থ সম্পূর্ণ করতে পারে, এবং ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কখনো অর্থ সম্পন্ন করতে পারে না। এবং এইটার উপরে একটা ডিটেইলড ক্লাস নিব এবং এই ক্লাসটার পরের ক্লাসটাই হবে, অর্থাৎ এই ক্লাসটা তোমরা পাবো আগামী বুধবারে। সো আমাদের সাথে থাকতে হবে। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে আই উইল প্লে, আমি খেলবো। খুব সোজা, আই উইল প্লে, সাবজেক্ট, এখানে ভার্ব আছে এবং এই ভার্বটা একটা টেন্স প্রকাশ করছে, অর্থাৎ এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা ক্লজ। কি ধরনের ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই যে আমরা চারটা ক্যাটাগরির সেন্টেন্সের কথা বলছি, প্রত্যেকটা সেন্টেন্স মানেই সেটাকে কি হতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, তাছাড়া কিন্তু সেটা কখনোই সেন্টেন্স হবে না। ওকে, তাহলে আই উইল প্লে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমি এটাতে যদি বলি ইফ ইউ কাম আই উইল প্লে, তুমি যদি আসো তাহলে আমি খেলবো। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা নিজে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু যদি আমি এটা বলি ইফ ইউ কাম, অর্থাৎ এটাকে আমি ঢেকে রাখলাম, তুমি যদি আসো, তাহলে কি এটা কোনো অর্থ প্রকাশ করছে? সেটা কিন্তু করছে না। তাহলে যখন কোনো বাক্য সরাসরি অর্থ প্রকাশ করতে পারবে না, তখন সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং যেটা নিজেই স্বয়ংসম্পূর্ণ সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আজকের টপিক কিন্তু আমাদের এটা না, এটা বললাম কারণ এইটা বুঝতে গেলে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টের ব্যাপারটা জানা লাগবে, যেটা আমি যখন এই সেন্টেন্সটার এক্সাম্পল এখনই দিব তোমাদেরকে, তোমরা তখনই বুঝে যাবে। সো তোমরা ইতিমধ্যে জানো যে আমরা আজকে কথা বলছি কিন্তু সেন্টেন্স টাইপস ইন ইংলিশ নিয়ে। তো দেখো, সিম্পল সেন্টেন্সটা কি হয়, সেখানে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। সিম্পল সেন্টেন্স মানেই সেখানে কি থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদেরকে অবশ্যই থাকতে হবে, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা টেন্স ভার্ব থাকবে। তারপরে কি হচ্ছে, যখনই আমরা কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলি, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকছে, টু, কখনো কখনো টু এর থেকেও বেশি, অর্থাৎ টু আর মোর। মানে ব্যাপারটা এমন না যে শুধুমাত্র দুটা দিয়ে হয়, আমি একটু পরে এক্সাম্পল দিব, ক্লিয়ার করে দিব। টু এর থেকে বেশি দিয়েও হয়, কিন্তু অ্যাকচুয়ালি আসলে বাক্য যেটা হয়, ছোট ছোট সুন্দর সুন্দর বাক্য দিয়েই কিন্তু কথা বলাটা বেশি শ্রুতিমধুর হয়, এবং সেটা কিন্তু লেখার ক্ষেত্রেও আমাদের খুব বেশি কাজে আসে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা কি দ্বারা কানেক্টেড থাকবে, দেখো এটা কানেক্ট থাকবে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং দেখো
আমরা যে পার্টস অফ স্পিচ শেখার কথা বলি, আমরা একেবারে স্কুল থেকে শুরু করে একদম ছোট্টবেলায় আমাদেরকে পার্টস অফ স্পিচ শেখানো হয়, যখন আমাদেরকে শব্দ চিনতে শেখানো হয় তখন থেকে শুরু করে তোমরা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলো, ইভেন আমাদের বিসিএস পরীক্ষার কথা বলো, প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু আমরা কি করি, সবগুলো পরীক্ষাতেই কিন্তু পার্টস অফ স্পিচের উপরে প্রশ্ন আসে। সো কনজাংশন এত বড় একটা পার্ট, এবং আমাদের ইংরেজি সিলেবাসেও কিন্তু কানেক্টরস আছে। কানেক্টরস তুমি তখন সব থেকে ভালো করতে পারবা যখন তুমি কনজাংশন বুঝবে। সো আমরা কনজাংশন নিয়ে আলাদা ক্লাস নেব, আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। ওকে, কি বলা হচ্ছে দেখো, টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা থাকবে, এবং এটা আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এটাকে কানেক্ট করব। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? অ্যান্ড, অর, বাট, সো, এরকম আমরা এটাকে কানেক্ট করব। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একই সাথে কি থাকবে, একটা অথবা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। সাধারণভাবে আমরা একটাই পাই, কিন্তু একের অধিকও থাকতে পারে। আচ্ছা, এবং এর পরের পার্টটা যেটা কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড কমপ্লেক্স যেটাই বলো না কেন তোমরা, সেখানে কি হতে হবে, সেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অথবা একের বেশিও থাকতে পারে। সো আমরা কি দেখলাম এখানে, যে আমাদের চারটা যে সেন্টেন্স টাইপস রয়েছে, সেটা সিম্পল সেন্টেন্স মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স মানে সেখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইয়ের অধিকও থাকতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ, এবং কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা কি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং তার সাথে কি হচ্ছে, এক বা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা আরো একবার মনে করাই দিই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, যেটা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেই অর্থ পূর্ণ করতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কখনোই অর্থ সম্পূর্ণ করতে পারে না। ওকে, এবার আসো আমরা এখানে এটার একটা ছোট্ট এক্সাম্পল যাই। সিম্পল সেন্টেন্স দেখো কি বলা হচ্ছে, বাঁধন লাভস মিউজিক। বাঁধন লাভস মিউজিক, এটা একটা আমাদের সিম্পল সেন্টেন্স। এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা টেন্স ভার্ব আছে, এবং তারপরে অবজেক্ট আছে বা এক্সটেনশন আছে, কমপ্লিমেন্ট আমরা যা খুশি বলি আর কি। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব আবার তারপরে কমপ্লিমেন্ট, এটা দিয়ে আমরা কি করছি, একটা সিম্পল বাক্য গঠন করছি। এখন আমার বোঝানোর লক্ষ্যটা হচ্ছে যে তোমরা কত সহজে মেইন আইডিয়াটা বুঝে যেতে পারো। ধরো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এটার সাথে আমরা আরো কিছু অ্যাড করি, যেমন মাই ফ্রেন্ড বাঁধন loves music of all categories। সে সব ধরনের মিউজিক পছন্দ করে, পপ হতে পারে, রক হতে পারে, মেলো রক হতে পারে, সফট হতে পারে, ক্লাসিক্যাল হতে পারে, তো সব ধরনের মিউজিক পছন্দ করে। এখনো কি হলো দেখো, পুরো বাক্যটা দাঁড়ালো মাই ফ্রেন্ড বাঁধন লাভস মিউজিক অফ অল ক্যাটাগরিজ। কিন্তু এত বড় বাক্য হওয়ার পরও কিন্তু এই বাক্যের মূল আইডিয়াটা কি দাঁড়ালো, বাঁধন লাভস মিউজিক, সেটা যত বড়ই হোক। ঠিক আছে, সো তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, অর্থাৎ আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই বাক্যে উপস্থিত থাকছে কিনা। চলো আমরা চলে যাই কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পলে। কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে আসছে এবারে দেখে নিই। সো কম্পাউন্ড সেন্টেন্সের কথা বলছিলাম, দেখো কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং যেটা যুক্ত হবে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। অ্যান্ড দুটো জায়গাতে আমরা অ্যান্ড যুক্ত করেছি, আমরা বাকিটাও বলছি। দেখো কি বলা হচ্ছে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, এখানে একটা সাবজেক্ট এবং এখানে হচ্ছে একটা ভার্ব, এবং এটা কিন্তু টেন্স ভার্ব যেহেতু পাস্ট টেন্স বোঝাচ্ছে। এবং তারপরেও মাই ফাদার টুক মি দেয়ার, কে নিয়েছিল আমাকে, আমার বাবা, অর্থাৎ এখানেও সাবজেক্ট এবং এখানেও একটা টেন্স ভার্ব রয়েছে, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে এবং যুক্ত হয়েছে কি দ্বারা, যুক্ত হয়েছে কিন্তু অ্যান্ড দ্বারা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এই যে আই, এইটা সাবজেক্ট এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, কিন্তু দুটো সাবজেক্ট যদি একই হতো, যেমন এখানে কি হয়েছে, হি এবং অ্যান্ডের পরে কিন্তু এখানে আর কিছু বসানো হয়নি। কারণ এখানে না বসানোর কারণটা হচ্ছে এখানে কিন্তু আর একটা হি উজ্জ্ব অবস্থায় আছে। যেন আমরা একটা খুব পপুলার বাক্য জানি, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে দেখো এই যে হি ইজ, এখানেও কিন্তু হি ইজ ছিল, কিন্তু এটা উজ্জ্ব হয়ে গেছে, আমরা এটাকে বসাইনি। কেন বসাই নাই? কারণ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোনো কিছু যুক্ত হবে কম্পাউন্ড সেন্টেন্সে, তখন এই যতখানি অংশ কমন সেই ততখানি অংশ না বসালেও চলে। ওকে, তো আমাদের মূল শর্তটা কি ছিল, দুই অথবা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, তাই না? তাহলে দেখো এখানে কি হচ্ছে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড মাই ফাদার টুক মি দেয়ার,
এর পরের জায়গাটা আমরা লিখি বাট হি ডিড নট অ্যালাউ মি টু বাই এনিথিং। কি দাঁড়ালো? I went to the market and my father took me there, but he did not allow me to buy anything. সে আমাকে কিছুই কিনতে অ্যালাউ করলো না। তাহলে এই ব্যাপারটা দেখো, এর সাথে আমরা আরো একটা জিনিস অ্যাড করি, so I got disappointed. সুতরাং আমি হতাশ হয়ে গেলাম। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়াচ্ছে? I went to the market, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, my father took me there, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, he did not allow me to buy anything, তিনটে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, I got disappointed, চারটে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এখানে আমরা কি করছি? আমরা প্রায় চারটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এখানে ব্যবহার করেছি। কিন্তু এটা কি খুব ভালো শোনাচ্ছে? খুব ভালো কিন্তু শোনাচ্ছে না। অর্থাৎ যদি ব্যাপারটা এরকম হতো, I went to the market and my father took me there, এর ফলে ফুল স্টপ, he did not allow me to buy anything, I got disappointed, অথবা I got disappointed because he did not allow me to buy anything, আমরা এটাতে কমপ্লেক্সে চলে গেলাম। তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো দেখাতো। তো আমি যেটা বলছিলাম যে ছোট ছোট সেন্টেন্স যদি হয় তাহলে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হয়। পরেরটা দেখো, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, সে মিটিংটা অ্যাটেন্ড করলো, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পরেরটা কি হচ্ছে? অ্যান্ড ডেলিভার্ড এ স্পিচ, অর্থাৎ হি ডেলিভার্ড এ স্পিচ, সে অ্যাটেন্ড করলো এবং একটা স্পিচ সে সেখানে দিল। তাহলে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কম্পাউন্ডের যে শর্ত সেই শর্তটা কিন্তু পূরণ হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স মানে কি থাকছে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? সেখানে দুই অথবা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজও কিন্তু আমরা একই সাথে বসাতে পারি। ওকে, এবারে আমরা যাব কমপ্লেক্স সেন্টেন্সে। সো দেখো, এরপরে যেটা আসি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি বলেছিলাম? এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক অথবা তার অধিক কি থাকবে? ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো আমরা সবথেকে সহজে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এখানে কি করা হয়েছে? একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন এটা ডিপেন্ডেন্ট ক্লজ? দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, এটা কি নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করছে? যেহেতু সে অসুস্থ ছিল, কোনো অর্থ কিন্তু প্রকাশ করছে না। কিন্তু পরেরটা, হি কুড নট কাম, সে আসতে পারে নাই, এটা দ্বারা কিন্তু একটা কমপ্লিট মিনিং প্রকাশ পাচ্ছে। তাহলে এই অ্যাজ হি ওয়াজ ইল, এটা টোটালি ডিপেন্ড করছে কার উপরে? ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপরে। সো ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা সাবঅর্ডিনেটিং ক্লজও বলি। তো এটার একটা আলাদা ক্লাস হবে, যেটা আমি একটু আগে বলছিলাম, এর পরের ক্লাসটাই হবে। তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে দেখবে এটার কোনো সমস্যা থাকছে না। এবং আমরা দেখো আমাদের 5 মার্কের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, সেটা স্কুলেও আছে, কলেজেও আছে। তোমাদের কারোরই কোনো প্রবলেম থাকবে না যদি তোমরা এটার মেন আইডিয়াটা বুঝে যাও, এবং এটাকে তোমরা চেঞ্জও করতে পারবো। আমি একই সাথে ওটারও ক্লাস নেব। তাহলে কি হচ্ছে? অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট কাম। পরেরটাতে দেখো, হি ফেইলড, এটা দ্বারা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করছে, ফেইলড, হি ফেইলড। তাহলে কি হচ্ছে? দো হি ওয়ার্কড হার্ড, হি ফেইলড, যদিও সে কঠোর পরিশ্রম করলো, তাহলে করেছিল, সে কি হলো? সে ফেল করলো, তাই না? তাহলে দো হি ওয়ার্কড হার্ড, এটা দ্বারা কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ আমরা এই যে এখানে শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজগুলো বসানো হয়েছে, তোমরা ডিপেন্ডেন্ট ক্লজ শুরুতেও বসাতে পারো, শেষেও বসাতে পারো। শুরুতে বসালে আমরা কি করি? মাঝখানে এই দুটাকে আলাদা করার জন্য আমরা একটা কমা ইউজ করি। কিন্তু যদি আমরা এটাকে ইউজ করি হচ্ছে বাক্যের মাঝখানে, তাহলে সেটাকে কোনো কমা ব্যবহার করতে হবে না। যেমন এই বাক্যটাকে যদি আমি বলি, আই উইল অ্যাটেন্ড দ্য কম্পিটিশন ইফ ইউ হেল্প মি, তাহলে কিন্তু এই যে মাঝখানে যে কমাটা আমরা ব্যবহার করেছি, সেই কমাটা আমাদেরকে আর ব্যবহার করতে হচ্ছে না। অর্থাৎ এখানে কি হচ্ছে? এইটুকু হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ এবং এইটুকু হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ক্লজের মেইন আইডিয়াটা মনে রাখতে হবে, ডিপেন্ডেন্ট ক্লজ কি? যেটা অন্যের উপরে নির্ভর করবে, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা নিজেই স্বয়ংসম্পূর্ণ হবে। এতবার বলছি কারণ শুনতে শুনতে কিন্তু আমাদের মনে থাকে। দেখো, একটা কথা বলা হয় পড়ালেখা বা লেখাপড়া, যেটাই বলো না কেন, দুই জায়গাতেই কিন্তু কি বলা হয়েছে? পড়া প্লাস লেখা, অথবা লেখা প্লাস পড়া। অর্থাৎ দেখো, আমরা অনেকে মনে মনে পড়তে পছন্দ করি, আমি নিজেও পছন্দ করি। তো যখন আমি মনে মনে পড়ছি, আমার যতটুকু মনে থাকে, যে উচ্চারণ করে পড়ছে, শব্দ করে পড়ছে, তার কিন্তু আমাদের থেকে বেশি মনে থাকে। কেন মনে থাকে? এটা কিন্তু সায়েন্টিফিক কথা। তারা বলছে যে যখন আমি কোনো কিছু বলছি, সেটা কিন্তু একই সাথে আমার আরও একটা ইন্দ্রিয় নিচ্ছে,
অর্থাৎ আমার কান নিচ্ছে, তাই না? আমার মুখেরটা একদম সোজাসুজি বলছি, সেটা কানে নিচ্ছে। তো এই যে ইন্দ্রিয়ের ব্যাপারটা কিন্তু কাজ করে, এবং সেটা যত বেশি কাজ করে সেটা আমাদের মনে থাকে। সেই কারণেই দেখো যে একটা অডিও গান আমাদের যতটা মনে থাকে তার থেকে অনেক বেশি ভিডিওটা আমাদের বেশি মনে থাকে, কারণ ভিজুয়ালের ব্যাপারটাও কাজ করে। এইভাবেই কিন্তু আসলে শিখতে হয় আর কি, আমাদের ডেইলি লাইফের সাথে সব কিছু কমিউনিকেট করে। ওকে, ফাইনালি আমাদের কি আছে? কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা এই এক্সাম্পলগুলো দিয়ে সেটা বুঝতে পারবো। দেখো কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ডের রুলসটা আমরা কি বলছিলাম আরেকবার মনে করার চেষ্টা করি, যদিও আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা এটা দেখতে পাচ্ছ। সেখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হয়েছিল যে সেখানে কি থাকবে, যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, বা তার বেশি একের অধিক ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম, সে আসতে পারে নাই, অ্যান্ড জয়েন দ্য মিটিং। তাহলে কি হচ্ছে? হি কুড নট কাম অ্যান্ড হি কুড নট জয়েন দ্য মিটিং, অর্থাৎ এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কি হলো? কমপ্লেক্স কম্পাউন্ড। এটা দেখো কি বলা হচ্ছে, ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে হেল্প করো, আই উইল অ্যাটেন্ড দ্য কম্পিটিশন অ্যান্ড মেক ইউ প্রাউড। দেখো মূল ব্যাপারটা কি, আমরা যদি কম্পিটিশন অ্যাটেন্ড করি, তোমার ভিতরে অবশ্যই সেই বিশ্বাসটা রাখতে হবে যে তুমি জিতবা। অর্থাৎ তুমি যদি নিজে আগে হেরে যাও তাহলে কিন্তু হবে না। যেমন ইংরেজি শিখছি আমরা, তোমাকে মনেই রাখতে হবে যে তুমি শিখছো মানে শিখে যাচ্ছ। এবং দেখো ক্লাসটা একবার দুবার দেখো, একবার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করে নাও, দেখবো যে তুমি কিন্তু খুব ভালো মতো পেরে যাচ্ছ। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি হলো, যে এখানে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এই শর্তটা আমরা পূরণ করলাম। তাহলে আমরা আজকের পুরো ক্লাসটাতে কি জানলাম? সেন্টেন্স টাইপস ইন ইংলিশ, এখানে চারটা ভাগে আমরা এটাকে ভাগ করছি। একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স এবং আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড কমপ্লেক্স। তো এইটাতে আমরা এটার যে ওভারভিউটা আছে, সিম্পল সেন্টেন্স মানে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হবে কি দ্বারা? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনের পাশাপাশি যখন আমরা কমপ্লেক্সের কথা বলবো, কমপ্লেক্স কিন্তু যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তো এটা আমি তোমাদের সাথে পরের ক্লাসে আলোচনা করব। কমপ্লেক্স কম্পাউন্ড কি? কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা তোমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ। সো এর পরের ক্লাস আমি তোমাদের জন্য নিব, কিন্তু যেহেতু তোমরা ক্লাসগুলো করছো, অবশ্যই তোমরা তোমাদের যদি কাজে আসে এই লেকচারগুলো, তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকো।